না না, মুর্শিদাবাদ তো বেশ কয়েকবার গেছি, এবার একটু অন্য লোকেশনে গেলে হয় না? হ্যাঁ, কেন হবে না? তোর যদি তেমন কোনো ভালো প্ল্যান থাকে তাহলে বল। দেখ, দুদিনের অফিস হলিডে, দুদিনের মধ্যে যাওয়া আসা, ফটোশ্যুট করা, সবটাই সারতে হবে। তাই বেশি দূর তো আর যাওয়া যাবে না। আরে বেশি দূর যাবো কেন, কাছাকাছি তো একটা ভালো জায়গা আছে, চাইলে সেখানে যেতে পারিস। কোথায়? জাফরগঞ্জ। শুনেছি জায়গাটা নাকি ফটোগ্রাফির জন্য একদম আদর্শ। পুরো জায়গাটাই জঙ্গলে ঘেরা, নদী আছে, পাখি আছে প্রচুর, তারপর জঙ্গলের মধ্যে বিভিন্ন ধরনের জন্তু আছে। যদি তাদের দেখা পাই তাহলে কিন্তু আমাদের ফটোশ্যুটটা একদম জমে যাবে, কি বলিস? হ্যাঁ, যাওয়া যেতেই পারে, কিন্তু বন্য জন্তু বলতে? আরে বাঘ ভাল্লুক না নিশ্চয়ই, বনবিড়াল, খরগোশ, হায়না, বুনো শুয়োর, শিয়াল, এই সমস্ত আর কি। বুনো শুয়োর কিন্তু সাংঘাতিক হিংস্র হয়। আরে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে গেলে এইটুকু রিস্ক তো নিতেই হবে। তাছাড়া দুজন মানুষ থাকলে বুনো শুয়োর হামলা করতে সাহস পাবে না। ঠিক আছে, তাহলে যাওয়া যেতেই পারে। তাহলে কাল সকালেই বেরোচ্ছি তো? হ্যাঁ, কিন্তু থাকবো কোথায়? সে খোঁজ আমার নেওয়া হয়ে গেছে, থাকার জন্য জঙ্গলের কাছাকাছি হোটেল আছে, তোর কোনো চিন্তা নেই। পরদিন সকালের ট্রেনেই আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম জাফরগঞ্জের উদ্দেশ্যে। আমরা হাবড়ায় একটা ছোট কোম্পানিতে কাজ করি আর শখের ফটোগ্রাফি করি। তবে দুজনেরই ইচ্ছে, যদি এই শখের ফটোগ্রাফিতেই একদিন ভাগ্যের চাকা ঘোরে তাহলে আর পেছন ফিরে তাকাবই না। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হবার শখ আমাদের দুজনেরই। জাফরগঞ্জে পৌঁছে হোটেলের রুমে ঢুকতে না ঢুকতেই দুপুর হয়ে গেল। আরে, এর থেকে ভালো হোটেল আর ছিল না? ছিল দু একটা, কিন্তু ভাড়া অনেক বেশি। কি দরকার শুধু শুধু বেশি পয়সা নষ্ট করে? এতেই আমাদের দুদিন দিব্যি চলে যাবে। হ্যাঁ, সে যাবে, কিন্তু হোটেলটার অবস্থা বড্ড করুণ। ওই একজন মাত্র লোককেই তো দেখলাম। আরে এগুলো আসলে হোটেল ছিলই না, এগুলো ছিল বসত বাড়ি। জাফরগঞ্জের জঙ্গলে ট্যুরিস্ট আসা শুরু হয়েছে বেশি দিন হয়নি, সেই তবে থেকেই বাড়িগুলো হোটেল হয়ে উঠেছে। সব হচ্ছে পয়সা কামানোর ধান্দা। খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলের দিকে ক্যামেরা নিয়ে বেরোতে যাচ্ছি, তখন আমাদের হোটেলের মালিক ভদ্রলোক বলল, আপনারা কি জঙ্গলের দিকে যাবেন নাকি? হ্যাঁ, তাহলে সন্ধ্যের আগেই ফিরে আসবেন কিন্তু। কেন? সন্ধ্যেবেলা এই জঙ্গল নিরাপদ না, ভয় আছে। কিসের ভয়? সাপখোপ, বন্য শুয়োর? সেসব তো আছেই, তবে তবে কি, যাই হোক, আপনাদের ভালোর জন্যই বললাম, সন্ধ্যের আগে হোটেলে ফিরে আসবেন। তিনি আর কিছু বললেন না। তার মুখ দেখেই বোঝা গেল এই বিষয় তিনি আর কোনো কথাই খোলসা করে বলতে চায় না। কিছুক্ষণ ব্যাপারটা নিয়ে মনে মনে নাড়াচাড়া করলাম। ব্যাপারটা যে কি হতে পারে তার কিছুই আন্দাজ করা গেল না। ঠিক আছে, দেখছি, চল প্রীতম। দুজন দুটো ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম। জঙ্গলের ভেতরে পা রাখতেই বুঝলাম এত গভীর আর ঘন জঙ্গলে আমরা আগে কোনোদিনও আসিনি। বিকেলের রোদ এখনো মিলিয়ে যায়নি, কিন্তু এই জঙ্গলের ঘনত্ব এতটাই বেশি যে সেই রোদের এক চিলতেও এসে পৌঁছানোর কোনো উপায় নেই। আমরা কিসের একটা টানে যেন হেঁটে চললাম জঙ্গলের গভীর থেকে আরও গভীরে। বাইরের জনমানবের কোনো চিহ্ন নেই এখানে, কোনো শব্দ নেই নাগরিক জীবনের। তাই অরণ্যের শ্বাস প্রশ্বাস আমরা যেন পরিষ্কার শুনতে পাচ্ছি। আরও কিছুটা হাঁটবার পরে আমরা একটা জলাশয় দেখতে পেলাম। জঙ্গলের মাঝখানে সবুজ হয়ে রয়েছে একটা বিস্তীর্ণ দিঘি, তার ওপর ফুটে রয়েছে সারি সারি পদ্মফুল। তার পাড় দিয়ে দাঁড়িয়ে আছে বকেদের সারি। তাকিয়ে দেখলাম গাছের ডালে বসে আছে কত রকমের নাম না জানা পাখি। প্রীতম, ক্যামেরা রেডি কর। প্রায় আধ ঘন্টা আমরা ফটোশ্যুট করবার সুযোগ পেলাম। সোমনাথ, নে এবার তাড়াতাড়ি পা চালা। বনের ভেতর রাস্তাঘাট কিছুই চিনি না, অন্ধকার আরও গভীর হলে কিন্তু মুশকিলে পড়তে হবে। হ্যাঁ, চল। জঙ্গলের ভেতর দিয়ে অনেকটা হাঁটবার পরে আমাদের খেয়াল হলো যে রাস্তা দিয়ে এসেছিলাম এটা যেন সেই রাস্তা নয়। যে সন্দেহ করেছিলাম সেটাই হলো, আমরা পথ ভুল করেছি। তাহলে কি করব এখন? হঠাৎ দেখলাম আমাদের ঠিক সামনেই একটু দূরে একটা ঝোপের সামনে দাঁড়িয়ে আছে একজন লোক। মাথায় একরাশ পাকা চুল কাঁধ পর্যন্ত নেমে এসেছে, মুখের দাড়ি নেমে গেছে প্রায় বুক পর্যন্ত, আর তার শরীরের সব জায়গায় লেগে আছে কাঁচা মাটি আর কাদা। এই জন্যই বোধহয় এইখানে দাঁড়ানো মাত্রই একটা কাঁচা মাটির গন্ধ আমাদের নাকে লাগছিল। লোকটা চুপচাপ দাঁড়িয়ে আছে ঝোপের সামনে।
যাক, ওনাকেই তাহলে জিজ্ঞেস করি বাইরে বেরোনোর পথটা কোন দিকে। লোকটাকে দেখে কিন্তু পাগল মনে হচ্ছে। আরে ধুর, জিজ্ঞেস করেই দেখি না। বলছি, এই জঙ্গল থেকে বেরোনোর পথটা কোন দিকে বলতে পারবেন? লোকটা কিছু বলল না, শুধু হাতের ইশারায় একদিকে দেখিয়ে দিয়েই হঠাৎ ঝোপের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। আর তারপরেই একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে লাগলো আমাদের গায়ে। এ কি রে, এত ঠান্ডা হাওয়া হঠাৎ কোত্থেকে এলো? মনে হয় বৃষ্টি নামবে। বৃষ্টি নামবার আগে মাঝে মাঝে এরকম ঠান্ডা হাওয়া দেয়। তারপরেই দেখলাম একটা অদ্ভুত কাণ্ড। জঙ্গলের ভেতর থেকে একসাথে যেন কয়েকশো পাখি তারস্বরে ডেকে উঠল। শেয়াল, বুনো শুয়োর, হায়না, বনবিড়াল, সমস্ত বন্য জন্তুরা প্রাণ ভয়ে ছুটে চলে যাচ্ছে একদিকে। কিন্তু কি জন্য এরা এত ভয় পেয়েছে? জঙ্গলে দাবানল লাগলে বন্য পশুরা এইরকম সারি বেঁধে পালিয়ে যায় শুনেছি, কিন্তু দাবানল তো লাগেনি। তাহলে তারপর দেখলাম জঙ্গলের ভেতর থেকে দুটো রক্তবর্ণ চোখ এগিয়ে আসছে আমাদের দিকে। সেই বয়স্ক লোকটা, এবারে তার মূর্তি যেন আরও বিকট লাগছে। তার মাথার সাদা চুলগুলো উড়ছে বাতাসে। আবার গায়ে এসে লাগলো এক বরফ শীতল বাতাসের ঝাপটা। লোকটা ক্রমশ এগিয়ে আসছে আমাদের দিকে। সোমনাথ, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববার সময় নেই, দেখছিস না অবস্থা বেগতিক। নিশ্চয়ই, চল পালাই। কিন্তু কোন দিকে যাব? জন্তুগুলো যেদিকে গেল সেদিকেই চল, বেরোনোর পথ মনে ওই দিকেই হবে। চল। অন্ধকারে জঙ্গলের অচেনা পথে দৌড়াতে শুরু করলাম, জানি না কিসের ভয়ে। তবে ভয়ে যে বুকটা কাঁপছে সেটা মিথ্যে নয়। অনেকটা দৌড়াবার পর জঙ্গল পার করে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম। এখান থেকে সোজা তাকালে দূরে ধানক্ষেতের পেছনে শহর দেখা যাচ্ছে। যাক, রাস্তা পেলাম তাহলে। ওই ধানের আল দিয়ে চলে যাব। একপাশে একটা ভাঙা প্রাসাদের দিকে চোখ পড়ল। দেখলাম একটা পুরনো প্রাসাদের ধ্বংসস্তূপ অন্ধকারের ভেতর দাঁড়িয়ে আছে। তার উপরের দিকটায় এতক্ষণ চোখ যায়নি। এইবার সেটার দিকে তাকাতেই দেখলাম জঙ্গলের ভেতরে দেখা সেই পাগল গোছের লোকটা দাঁড়িয়ে আছে ওই ধ্বংসস্তূপের মাথায়। কালো আকাশের গায়ে তার বিকট মূর্তিটাকে নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখে গায়ে কাঁটা দিল। একিরে, লোকটা ওর ওপরে এসে উঠল কখন? লোকটার পৈশাচিক গট্ট হাসিতে যেন কেঁপে উঠল চারিদিক। আমরা আর দাঁড়িয়ে থাকতে পারলাম না সেখানে। ধানের আল বরাবর দৌড়ানো শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে যখন বড় রাস্তায় এসে উঠলাম তখন শরীরের অবস্থা কাহিল। আর দৌড়ানো তো দূরের কথা, দাঁড়াবার শক্তি পর্যন্ত নেই শরীরে। ভাগ্যক্রমের সাথে সাথেই একটা অটো পেয়ে গেলাম। যাবেন নাকি? হ্যাঁ, জাফরগঞ্জ স্টেশনে যাব। যাবেন? যাবো, উঠে আসুন। আপনাদের তো আগেই বলেছিলাম সন্ধ্যের আগে জঙ্গল থেকে বেরিয়ে আসতে, কিন্তু আপনি তো পরিষ্কারভাবে কিছু বলেননি। বললে আপনারা কি বিশ্বাস করতেন? তখন উল্টে আমাকেই পাগল ভাবতেন। ওই জন্যই বলিনি। এবার বলুন আসল ব্যাপারটা। জঙ্গলের ভেতরে আপনারা যাকে দেখেছিলেন সে ছিল মোবারক খাঁ। সে কে? মোবারক খাঁ ছিল জাফরগঞ্জের নবাব বংশের শেষ বংশধর। নবাবিত্ব ঘুচে গেছে তার পূর্বপুরুষের আমলেই। নবাব বাড়িও এখন ভেঙে চুরে একটা ইটের পাজার মতো অনেকখানি জায়গা জুড়ে পড়ে আছে। মোবারক খাঁয়ের পেশা ছিল চুরি, ডাকাতি, খুন, রাহাজানি। শেষটায় সে ধরা পড়ে আর বিচারে তার ফাঁসি হয়। ফাঁসি হয় মানে সে আর বেঁচে নেই? না, কিন্তু নানান জনে নানান কথা বলে। সূর্য অস্ত গেলেই মোবারক নাকি নিজের হাতে কবরের মাটি খুঁড়ে রোজ আবার বাইরে বেরিয়ে আসে। অনেকে নাকি সন্ধ্যাবেলা বনের ভেতরে গিয়ে তাকে দেখে পালিয়ে এসেছে। যারা পালিয়ে আসতে পারেনি তারা বেঘরে মারা পড়েছে। তাদের লাশগুলোও আর খুঁজে পাওয়া যায়নি। আপনারা বসুন, আমি আপনাদের রাতের খাবারের ব্যবস্থা করছি। আমরা কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম। তারপর প্রীতম হো হো করে হেসে উঠল। সব মিথ্যে কথা। বনের ভেতর গিয়ে আমরা একটা পাগলের পাল্লাতেই পড়েছিলাম। আর সেই বরফের মতন ঠান্ডা হাওয়ার ঝাপটা, সেই কাঁচা মাটির গন্ধ, সেই আগুনের মতন চোখ, আর বলতে পারিস সব জন্তুগুলো কার ভয়ে ওই রকম পালাচ্ছিল। কিন্তু প্রীতম,
যুক্তি দিয়ে পৃথিবীর সব কিছুর ব্যাখ্যা করা যায়, কিন্তু যা অপার্থিব, যা অলৌকিক, তার ব্যাখ্যা তোর যুক্তি দিয়ে মেলাতে যাস না। ভুল করবি,